নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প যে জন আছে মাঝখানে, কলমের মিতাবা। সারাদিনের খাটাখাটনিতে কাল রাতে বিছানায় শুয়ে সৌমি একেবারে তলিয়ে গিয়েছিল। অরিজিতের ব্যাপারে যে প্রবালের সাথে আলোচনা করবে সেই সুযোগ পায়নি, তাই আজ সাত সকালেই প্রবালকে ডাকলো সৌমি। শুনছো, ওঠো না, একটা কথা জিজ্ঞেস করতাম। গতকাল বাজার হাট করা নিয়ে প্রবালেরও কম ধকল যায়নি, তাই সে এখন অঘরে ঘুমোচ্ছিল। কিন্তু সৌমি আর ধৈর্য রাখতে পারছে না। অরিজিৎ তার যাওয়ার সময় কিছু ইঙ্গিত দিল কিনা না জানা পর্যন্ত তার শান্তি হচ্ছে না। পাঞ্চালীকে যদি একবার অরিজিৎ তার পছন্দ হয়ে যেত, তার পাঞ্চালী যদি কোনোভাবে বিয়েতে রাজি হয়ে যায়, তাহলেই তো কেল্লা ফতে। পাঞ্চালীর সাথে সৌমির তথাকথিত ননদ বৌদির তিক্ত সম্পর্ক না, দুজনেই যথেষ্ট বুঝদার। তবুও বিয়ের এতগুলো বছর ধরে অবিবাহিত ননদ নিয়ে এক ছাদের তলায় থাকতে থাকতে সৌমি যেন ক্লান্ত হয়ে পড়েছে। এবারের কোনো সিদ্ধান্ত কোনোদিনই সৌমির মতে হয় না, এমনকি মেয়ের ব্যাপারেও তার নিজস্ব মতামতের বিশেষ গুরুত্ব নেই। সেখানেও স্কুল টিচার পিসির কথাই শেষ হয়। তাতে চিরকাল মায়ের থেকে পিসির নাওটা বেশি। তার মা যে এম.কম পাস একথা তাদের মনে থাকে না। তার বদ্ধমূল ধারণা, পড়াশোনা যে কোনো ব্যাপারে মায়ের থেকে পিপি অনেক বেশি বোঝে, তাই সব আলোচনা পিপির সাথেই বেশি করে। এদিকে শাশুড়ি মায়ের কোনো কাজে সৌমির প্রতিবাদ করার উপায় নেই। তিনি সব কথা তার মেয়েকে বলবেন, মেয়ে তখন মিষ্টি মিষ্টি করে কথা শুনিয়ে দেবেন। অথচ তার প্রতি শাশুড়ি মায়ের কোনো খারাপ ব্যবহার কথা সৌমি পাঞ্চালীকে মুখ ফুটে বলতে পারে না। যতই হোক, মায়ের নিন্দা মেয়ের কাছে কি করে করে। যাই হোক, এসবের জন্য সৌমি এখন সর্বান্তকরণে চায় পাঞ্চালীবার অন্তত বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি রওনা দিক। এদিকে পাঞ্চালীর বিয়ের আশা সৌমি ইদানিং একেবারেই ছেড়ে দিয়েছে। তবে কাল অরিজিৎ তাকে দেখার পর তার শুকিয়ে যাওয়া আশালতাটা যেন হঠাৎ সজীব হয়ে উঠেছে। তাই সে আজ আর ধৈর্য রাখতে পারছে না, আবার প্রবালকে মৃদু ধাক্কা দেয়। কি গো, 7:30 বাজে, এবার আমাকে উঠতে হবে। একটা কথা বলো, শুনছো? সকালে ঘুম ভাঙিয়ে দেওয়ার বিরক্তিতে চোখ বন্ধ করে প্রবাল কোনো রকমে বলল, কি হলো, ডাকছো কেন? রবিবার এত সকালে উঠে কি করবো? তোমাকে উঠতে হবে না, শুধু বলো কাল যাওয়ার সময় অরিজিৎদা তোমাকে কিছু বলে গেল? কি বলবে? কি বলবে আবার, পুপুকে পছন্দ হয়েছে কিনা? না, কিছু বলেনি, তবে আজ ফোন করবে বলেছে। প্রবালের কথা জড়িয়ে যাচ্ছে। সৌমি আর তাকে বিরক্ত করলো না, নীরবে উঠে পড়লো। দরজা খুলে বাইরে এসে সে অবাক। পাঞ্চালী সালোয়ার কামিজ পরে ফিটফাট হয়ে রেডি। মা মেয়ের ইতিমধ্যে সকালে চা খাওয়া হয়ে গেছে। সৌমি জিজ্ঞেস করলো, পুপু এত সকালে কোথায় যাচ্ছ? কাল তো কিছু বললে না। ইছামতি বাড়ি যাচ্ছি, দেরি করে গেলেও আবার বেরিয়ে পড়তে পারে। ফোন করে বলে দাও তুমি যাচ্ছ। ফোন ধরছে না কেন? কেন? কাল 7বার ফোন করেছে, আমি তো নিচে ছিলাম, ফোনটা ভুল করে না উপরে ফেলে গিয়েছিলাম, ওর রাগ হয়েছে। রাগ ভাঙাতে এখন এই 7 সকালে তোমাকে ওর বাড়িতে ছুটতে হবে? তোমাদের বন্ধুত্ব কেমন বুঝি না। এত মান অভিমানের কি আছে? তাহলে বন্ধুত্ব কিসের? পাঞ্চালী কথার উত্তর দেয় না, পায়ে জুতো পরে নিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকলো। সৌমি সিঁড়ির কাছে জিজ্ঞেস করলো, পুপু দুপুরে খাবে তো? দেখছি, ফোনে তোমাকে জানিয়ে দেবো। নিচের সদর দরজা টেনে পাঞ্চালী বেরিয়ে পড়লেন। বাড়ির সামনে থেকে বাসে উঠলে ঠিক 4টে স্টপেজের পরে ইছামতির ফ্ল্যাট। ইছামতির পৈতৃক বাড়ি উত্তর 24 পরগনার ঠাকুরনগরে, কিন্তু চাকরি পেল সে হাওড়া। ডেলি প্যাসেঞ্জার করা সম্ভব ছিল না, বেশ কিছু বছর বাড়ি ভাড়া নিয়েছিল। তারপর বছর 10 হলো 2 কামরার ছোট্ট একটা ফ্ল্যাট কিনেছে, মাসে 2বার গিয়ে মাকে দেখে আসে। 2 দাদা বাড়িতে আছে, আগে মাঝে মাঝে মাকে নিয়ে এসে নিজের কাছে রাখতো, কিন্তু এখন মা এত দূর আর আসতে পারে না। কয়েক মিনিটের মধ্যে পাঞ্চালী বাস পেয়ে গেল। ফাঁকা বাস, রবিবার সকালে, কে আর খুব দরকার ছাড়া বাসে ওঠে? জানলার ধারে বসে পাঞ্চালী ভাবতে থাকে, ঠিক কিভাবে ইছামতিকে সে বোঝাবে। ইছামতির এই একটা মুশকিল মাঝে মধ্যে এমন ছেলে মানুষে করে যে পাঞ্চালী সত্যিই অবাক হয়ে যায়। ইছামতি কিছু চায় না, শুধু চায় পাঞ্চালী তার আত্মার আত্মীয় হয়ে থাকে। বহুভাবে পাঞ্চালীকে সে একথা বলেছে। প্রথম প্রথম ইছামতির এমন ব্যবহার পাঞ্চালীর অদ্ভুত লাগতো। সত্যি বলতে কি, সে কিছুটা ভয় পেত।
ইছামতির দীর্ঘ পুরুষালী চেহারা, হাব ভাবে গাম্ভীর্য তার মনে সন্দেহের উদ্রেক করত। তবে কি তার প্রতি ইছামতির আকর্ষণ, অধিকার বোধ, অন্য কিছুর সংকেত? এটা কি তার নিখাদ ভালোবাসা নাকি বিশেষ কোনো টান? প্রথম দিকে এমন সন্দেহ পাঞ্চালীর একার না। তাদের স্কুলের বিভিন্ন শিক্ষিকার মনেও দানা বেঁধেছিল। তারা পাঞ্চালীকে সাবধান পর্যন্ত করেছিল। কিন্তু যত সময় এগিয়েছে পাঞ্চালী ইছামতিকে একটু একটু করে চিনেছে। ইছামতি গভীর একাকিত্বে সে অনুভব করেছে। তার প্রতি ইছামতি একান্ত নির্ভরশীলতাকে অন্তরে যাপন করেছে। তারপর ধীরে ধীরে এতগুলো বছর কবে যে তাদের পারস্পরিক বন্ধুত্ব জীবনে পথ চলার একমাত্র অবলম্বন হয়ে উঠেছে তারা নিজেরাই বোধহয় জানে না। নিষ্পাপ বন্ধুত্বে রুক্ষ পাথরে যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ইছামতির কথা ভাবতে ভাবতে কখন যে পাঞ্চালীর চোখে জল এসেছে সে বুঝতে পারেনি। কন্ডাক্টরের ডাকে সম্বিত ফিরে পাঞ্চালী দেখলো স্টপেজে পৌঁছে গেছে। তড়িঘড়ি বাস থেকে সে নেমে পড়ে, তারপর এড়িয়ে যায় সামনের মিষ্টির দোকানের দিকে। গরম কচুরি আর জিলিপি কিনে নিল। তারপর পাশের গলিতে ঢুকে মিনিট 2 হাঁটার পর একটা ফ্ল্যাট বাড়ির সামনে এসে দাঁড়ায়। কেয়ারটেকার তার চেনা, তাই বিনা দ্বিধায় পাঞ্চালী লিফটে করে 3 তলায় উঠে ইছামতির কলিং বেলে হাত রাখল। বার 2 বাজবার পর ইছামতি দরজা খুলল। রবিবার সকাল 8টায় পাঞ্চালীকে নিজের ফ্ল্যাটের দরজায় রেখে একটু চমকে উঠলে নিজেকে সামলে নিল ইছামতি। শুধু গম্ভীর গলায় বলল, ভেতরে আয়। জুতো খুলে ভেতরে ঢুকে খাবারের প্যাকেটটা টেবিলে রেখে সোফায় বসে পড়ল পাঞ্চালী। দেখলো ইছামতি তার সঙ্গে সোফা পর্যন্ত না এসে হঠাৎ ডান দিকে রান্নাঘরে ঢুকে গেল। কয়েক মিনিট এইভাবে কেটে যাওয়ার পর পাঞ্চালী অগত্যা উঠে পড়ল। পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কিছু বলার আগে ইছামতি বলল, চা খাবি? হ্যাঁ খেতে পারি, কচুরি এনেছি একদম গরম, খেয়ে ফেলি চল। না, আজ আর কচুরি খেতে ইচ্ছে করছে না। ইছামতি যথেষ্ট ভোজন রসিক, খাওয়াতে তো তার নাই, অথচ সে আজ গরম কচুরি হেলায় ফিরিয়ে দিচ্ছে। পাঞ্চালী বুঝতে অসুবিধা হয় না এটা গতকালের অগ্নিমন ছাড়া আর কিছুই না। পাঞ্চালী ইছামতির হাত দুটো নিজের হাতে তুলে নেয়। তারপর ছলছল চোখে সরস্বতী ইছামতির চোখের দিকে তাকায়। মতি, একটা দিন তো হয়েছে, আর কোনোদিনও হবে না। কেন এমন হয়েছে শুনবি না? ইছামতির মুখের ভাঁজ পাল্টাতে থাকে। চোখের দৃষ্টিতে তাক পাকতে থাকে। কয়েক সেকেন্ড পাঞ্চালীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর সে সজোরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বড় বড় পা ফেলে সোফায় এসে ধপ করে বসল। পাঞ্চালী ভয় পায়। ইছামতি রেগে গেলে কতটা ভয়ঙ্কর সে জানে। কোথাও অন্যায় দেখলে, অবিচার দেখলে সে সবার আগে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। বেড়াতে গিয়ে বেশ কয়েকবার ইছামতির রুদ্র মূর্তি সে দেখেছে। অসহায় পাঞ্চালী ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে সোফায় ইছামতির পাশে বসল। তারপর আবার ইছামতির হাতে হাত রেখে কাতর গলায় বলল, এত রাগ করছিস কেন? ফোনটা কেন ধরিনি, শুনবি না? ইছামতি গলা চড়ায়, না শুনবো না, তুই জানতিস আমি ফোন করব, এতদিন পর স্কুলে গেলাম, কি হলো তোকে বলবো, তবু ফোন ধরলি না। আচ্ছা এবার শোন না, এত রেগে যাচ্ছিস কেন? বললাম না বাড়িতে লোকজন এসেছে, দাদা ভাইয়ের বন্ধুরা এসেছিল। তাতে তোর কি? দাদা ভাই বৌদি তো আছে, তুই কি করছিলি? আরে একজন নতুন বন্ধু এসেছিলেন, উনি আলাপ করতে চেয়েছিলেন, তাই নিচে ড্রয়িং রুমে ছিলাম। ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ওনার সাথে কথা বলতে বলতে তোর ফোনের কথাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। পাঞ্চালীর কথা শেষ না হতে ইছামতি রাগে হুঙ্কার দিয়ে উঠল, আমার কথা তোর মাথা থেকে বেরিয়ে গেল? এটা কি করে সম্ভব? কে এই লোকটা? আমি কিন্তু তোকে ছাড়া বাঁচবো না পাঞ্চালী। তোকে আর কতবার বলবো, তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তুই থাকলে কবে নিজেকে, মানে তুই যদি না থাকতিস না, কবে নিজেকে শেষ করে দিতাম। বল, তুই এসব জানিস না? ইছামতির সারা শরীর থরথর করে কাঁপছে, চোখে আগুন জ্বলছে, পাঞ্চালীর 2 চোখ জলে ভেসে যাচ্ছে। পাঞ্চালী জানে ইছামতি আর 5টা মেয়ের মতন নয়, একটু আলাদা ধরনের। ছোট থেকে জীবনের অনেক অপ্রাপ্তি তাকে একটা বয়সে অবসাদে ডুবিয়ে দিয়েছিল, আর ঠিক সেই নিকষ অন্ধকারে তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। ইছামতির ধারণা পাঞ্চালী সোনার কাঠি ছুঁয়ে তাকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে এনেছে। তাই ইছামতি তাকে হারিয়ে ফেলার এত ভয় পায়। সত্যি ইছামতি হয়তো তাকে ছাড়া বাঁচবে না। পাঞ্চালী গভীর অনুশোচনায় 2 হাতে প্রাণপণে ইছামতিকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে হাপুস নয়নে কাঁদতে থাকে। বলতে থাকে, আর কোনোদিন হবে না। আমার কথা বিশ্বাস কর মতি, কোনোদিন কোনোভাবেই আমি তোর কথা বলবো না। শুধু এবারটা প্লিজ ক্ষমা করে দে। ইছামতি ধীরে ধীরে শান্ত হয়। পাঞ্চালীর 2টো হাত নিজের হাতের মধ্যে নিয়ে
চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। পাঞ্চালিও ইচ্ছে করে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। সে জানে ইছামতির শান্ত হতে সময় লাগবে। কিন্তু পাঞ্চালির মাথায় অন্য একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। অরিজিতের কথা কিভাবে সে ইছামতিকে বলবে? ইছামতি যদি বোঝে একটু হলেও সে অরিজিতের প্রতি দুর্বল হয়েছে, তাহলে তার উপায় নেই। শুধু ইছামতির কথা ভেবে একটা বয়সে সে কত পাত্রপক্ষকে নানা অজুহাতে ফিরিয়ে দিয়েছে। ইছামতিকে বাঁচিয়ে রাখতে সে মায়ের চোখের জলে পর্যন্ত দাম দেয়নি। কেবল ভেবেছে একটাই তো জীবন, সে জীবনে যদি ইছামতির মতো একজন পরম বন্ধু থাকে, তাহলে অন্য কারোর দরকার কি? অর্ধেক জীবন তো কেটেই গেছে, বাকিটা অন্য একজনকে আঁকড়ে ঠিক পথ চলতে পারবে। কিন্তু ইছামতিকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে সে কিছুতেই নিজের জীবনকে আলোয় ভরাতে পারবে না। অথচ কাল সন্ধ্যায় কি যেন হয়ে গেল, পাঁচালী কিছুতেই ভুলতে পারছে না। অরিজিৎ এর অনিন্দ্য সুন্দর চেহারা, কথা, হাসি তার চোখের সামনে যেন মাঝে মাঝে ভেসে উঠছে। আর একটিবার দেখা করতে মন চাইছে। কত কত বছর পর সে এক অনুভূতি পাঞ্চালীকে ঘিরে ধরেছে। সেই প্রথম যৌবনে কলেজের থার্ড ইয়ারে স্বর্ণেন্দুকে দেখে যেমনটা হতো ঠিক তেমনটা। দূর থেকে তাকিয়ে থাকতে একটা অন্যরকম ভালো লাগায় মন ভরে যেত। অযথা বুকের মধ্যে একটা খুশি তরঙ্গ বয়ে যেত। বারবার দেখতে ইচ্ছে করত। সেই স্বর্ণেন্দুর অবশ্য প্রেমিকা ছিল। সে একটা দিনের জন্য ফিরে তাকায়নি। তবু পাঞ্চালীর আজকের অনুভূতির সাথে সেদিনের ছেলে মানুষের মিল পাচ্ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।